শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী সানজিদ মাহমুদের একক চিত্র প্রদর্শনী হোয়েন ড্রয়িং ক্যান স্পিক। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 এপ্রিল পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের 28 জন শিল্পীর অংশগ্রহণে দলীয় চিত্রকলা প্রদর্শনী পিস অ্যান্ড ইউনিটি। প্রদর্শনী প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে চলবে 22 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির ইএমকে সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে কাজী হাসিবুল আহসানের একক চিত্রকলা প্রদর্শনী ফেরা রিটার্ন টু দ্য ফোল্ড। প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের গ্যালারি জুমে প্রদর্শিত হচ্ছে বৈশাখ এবং দেশজ শিল্পের পুনর্বয়ন শিরোনামে শিল্পী সামিনা নাফিজের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীতে শিল্পীর তেল রং ও মিশ্র মাধ্যমে আঁকা 23টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 25 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন জহিরুল আলমের উপস্থাপনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। আশেপাশে সিএনজিও দেখছি না। আচ্ছা চলুন একটু হাঁটি। হোয়াট আর ইউ ক্রেজি? আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? অফিসটা বেশি দূরে না, হেঁটে গেলে 10 মিনিট লাগবে। উফ প্লিজ নো। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। আমাদের মা খুন হয়েছিলেন সেটা আমরা এতদিন ধরে জানতে পারিনি। সেই দোষটা কিন্তু শুধুই বাবার। তুই এভাবে বলতে পারলি? রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস 44। আপনার ছেলে কি করেছে জানেন? কি করেছে? সত্যি আমি তো মুগ্ধ। হ্যাটস অফ ইউ যে আপনার মতো মানুষের সন্তান মাহিন। আমি তো তার গুণে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। তো বিশাল প্রতিভা তার। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আগামী 29 এপ্রিল মুক্তি পাবে নাজিফা তুষি অভিনীত চলচ্চিত্র আইসক্রিম। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আইসক্রিম চলচ্চিত্রের নায়িকা নাজিফা তুষি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। তো প্রথম চলচ্চিত্র যে কোনো অভিনয় শিল্পীর জন্য কিন্তু বিশাল বড় একটি জায়গা। তো কেমন লাগছে যে সামনে একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে এবং প্রথম চলচ্চিত্র আইসক্রিম, কেমন লাগছে, কেমন অনুভূতি? অনুভূতি তো আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, কারণ অন্যরকম একটা অনুভূতি, প্রথম কাজ, তাও আবার বড় পর্দা। তো সবকিছু মিলে একটা মিক্সড কম্বিনেশন আসলে, মানে ভালো, এক্সাইটমেন্ট, নার্ভাস, সবকিছু মিলে একটা নার্ভাসনেসও নিশ্চয়ই কাজ করছে। হ্যাঁ অনেক। তো যেহেতু প্রথম চলচ্চিত্র এবং প্রথম বড় পর্দায় কাজ, তো বড় পর্দা হিসেবে কি অন্যরকমের একটা নার্ভাসনেস কাজ করেছে? হ্যাঁ, কারণ আমি তো কখনো অভিনয়টা এর আগে করা হয়নি, মানে আমি তো বিউটি কম্পিটিশন থেকে এসেছি। তো যেটা হয়েছে যে শুরুটাই তো বড় ক্যানভাস, তো সবকিছু অভিজ্ঞতাই নতুন। এর আগে তো ছোট পর্দায় কাজ করা হয়নি, তো প্রতিটা অভিজ্ঞতাই আমার কাছে নতুন। এবং নতুন নতুন অনেক কিছু কিন্তু শিখতেও পেরেছেন, যেহেতু নতুন কাজ। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের মুভি রিলিজের আগে আমাদের ডিরেক্টর উনি হচ্ছে আমাদেরকে ওভাবেই প্রিপেয়ার করেছিলেন যাতে আমরা অ্যাটলিস্ট
মানে আমাদের শুটিং কোনো প্রবলেম না হয়, যেটা আমরা হচ্ছে ফেস করি মানে যারা। তো মুভি রিলিজের আগে আমাদের হচ্ছে 3 মাস গ্রুমিং করা হয়েছে, কোনো অভিনয়ের শিক্ষা না, কিভাবে মানে ওই যে গ্রুপের সাথে সিঙ্ক হওয়াটা, এটা পরে রিয়েলাইজ করেছি যে আসলে কেন এরকম। যেমন আমাদের কল টাইম দেওয়া থাকতো, কিন্তু ওই টাইমে যেতে হতো, না হলে গেট লক করে দিত। তারপর গিয়ে ধরেন 11টায় কল টাইম, কিন্তু যে ডিরেক্টর উনি আসতো সন্ধ্যার সময়, সারাদিন বসে থাকতাম আমরা। সো এটাই যাতে শুটিং এ ওই প্রবলেম গুলো যাতে আমাদের ফেস করতে না হয়, বা আমরা যাতে মুডটা নষ্ট না হয়ে যায়, মানে এরকম আসলে কিভাবে হয় সেটা বোঝানোর হ্যাঁ ওইটা জন্য। অনেক স্ট্রং ছিল। মানে এটা কি অনেকটা ওয়ার্কশপ বা রিহার্সালের মতন হয়েছিল? হ্যাঁ, এটা না পরে যে রিয়েলাইজ করেছি যে আসলে আমাদের মানে কেন ভাই আমাদেরকে এরকম করাতো। তারপর হচ্ছে যে রিয়েল লাইফ পোর্ট্রে করতে হতো, যেমন রিয়েল লাইফ দেখে তুমি পরের দিন ওইটা, যেমন একটা ফকিরের ক্যারেক্টার তোমাকে বললো করতে, পরের দিন করতে হবে, নিজের অবজারভেশন পাওয়ারটা এই ধরনেরই কাজ আর কি। আচ্ছা, তো আমরা জানি যে আইসক্রিমের পরিচালক হচ্ছে রেদওয়ান রনি, এবং আপনার যেহেতু প্রথম কাজ রেদওয়ান রনির সাথে, তো সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই অনেক মজার এবং একই সাথে এক্সাইটমেন্টের। কেমন লেগেছে? আমি যখন লাক্সে ছিলাম তখন হচ্ছে টপ 8 এর অ্যাক্টিং রাউন্ড চলতো, ওইটা হচ্ছে ওইটা পুরো নাটকটা বানিয়েছিল হচ্ছে রেদওয়ান রনি ভাইয়া। আচ্ছা, তো উনি তখন ওই রাউন্ড হচ্ছে আমার অ্যাক্টিং রাউন্ড, তখন মনে হয় আমি মানে সবচেয়ে ভালো ছিল আমার পারফরমেন্স। তো উনি দেখার পরে উনি আমাকে তখনই সিনেমার অফার দেয়। আচ্ছা, তো এটা থাকে না যে অনেকটা মেঘ না চাইতে বৃষ্টি, এরকম একটা ব্যাপার, তখনই আসলে ইনভলভমেন্টটা হয় আপনার তখন আমি আসলে বিশ্বাসও করিনি যে আসলে সত্যি ওনার সাথে কাজ করা হবে। পরে যখন বের হলাম কম্পিটিশন থেকে, তারপর উনি আবার যখন অডিশন দিতে বলে, তখন বিলিভ হচ্ছে যে না আসলে ওনার সাথে কাজ সেই স্বপ্নটা বাস্তবায়নের দিকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, প্রথম চলচ্চিত্র হিসেবে কো আর্টিস্ট কাদেরকে পেয়েছেন সেটা শুনি একটু। আমাদের এই সিনেমাতে আমরা তিনজনই, মানে 3টা লিড ক্যারেক্টার, তিনজনই নতুন, তার মধ্যে 2টা ছেলে 1টা মেয়ে। তো ওই 2জন হচ্ছে মডেলিং করে, ওরা কখনো অ্যাক্টিং করেনি এর আগে, একজন উদয়, একজন রাজ। আচ্ছা, তো তিনজনের জন্যই না নতুন, মানে পুরো জার্নিটা নতুন ছিল। হ্যাঁ, আর এছাড়া সিনিয়র আর্টিস্ট তো নিশ্চয়ই পাওয়া হয়েছে, তাদের নামগুলো একটু শুনি। যেমন শ্রদ্ধেয় দিতি আপু ছিলেন, তারপর হচ্ছে ওমর সানি ভাইয়া ছিলেন, তারপর হচ্ছে এটিএম শামসুজ্জামান ছিলেন, মানে মানে এই প্রমিনেন্টের মধ্যে এনারাই ছিলেন। আমরা জানি যে বাংলা চলচ্চিত্রে অনেক বড় একটি অংশ জুড়ে আছে দিতি, তো তার সাথে কাজ করার সুযোগটা হয়েছিল, সেই অভিজ্ঞতাটা কেমন? হ্যাঁ, মানে আমি আসলে ওয়েট করছিলাম ওই দিনটার জন্য যে ওনাকে আমি কবে দেখবো, কারণ হচ্ছে টিভিতে দেখতাম, সামনাসামনি তো মুভি মানে সেটে দেখা হয়েছিল, তো ছোট থেকেই দেখতে দেখতে বড় হওয়া। তো আমি একটা জিনিস ফিল করলাম কি, ওনার মধ্যে তখন ওই নায়িকা ব্যাপারটা ছিল, মানে তখনও ওনার মধ্যে আমি ওই ভাইবটা পাচ্ছিলাম। সো বাট উনি অনেক অমায়িক, মানে খুব আমাকে খুব আদর করছিল সেটে, আমাকে বুঝাচ্ছিল যে এভাবে শুটিং করতে হয়, এভাবে অ্যাক্টিং করতে হয়। তো ওগুলো ওই স্মৃতিগুলা মানে একবারই তো মানে আমার এখনো মনে আছে, যে খুব অল্প সময়ের জন্য কিন্তু মনে আছে। হ্যাঁ, আচ্ছা, সিনিয়র আর্টিস্টদের কথা শুনলাম, এবার শুনি লোকেশনের কথা, যে লোকেশন কোথায় কোথায় ছিল? আমাদের মুভিটা পুরোটাই হচ্ছে ঢাকার ভিতরে, যেমন সেন্ট মার্টিন ছিল, সাভার ছিল, তারপর ঢাকার বিউটিটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি মুভিতে কিছু কিছু জায়গা, তো ঢাকার বিভিন্ন লোকেশনে শুট করা হয়েছে। আচ্ছা, মুভির গল্পটা তো অবশ্যই পুরোটা শুনতে চাইবো না, কিন্তু একটু আভাস কি দেওয়া যায় কি ধরনের মুভি? মুভিটা হচ্ছে এটা হচ্ছে আপনার আমার, মানে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ যখন মুভিটা দেখতে যাবে সে কানেক্ট করতে পারবে, মানে নিজের ছবিটাকে দেখতে পারবে। তো প্রত্যেকটা মানুষের জীবনের ভালোবাসার গল্প, যেটা একদম কমন। তো এখানে আপনারা 3 জন অভিনয় করছেন, 2টি ছেলে এবং 1টি মেয়ে, মানে বলা যায় কি এটা লাভ ট্রায়াঙ্গেল টাইপের কোন একটা কাহিনী হতে চলেছে? লাভ ট্রায়াঙ্গেল কিনা সেটা বলবো না, তবে এটা হচ্ছে ভালোবাসার গল্প, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কমন ভালোবাসার স্টোরি। যে কেউ যখন হলে যাবে, আমি বিশ্বাস করি সেটা আপনার বাসায় কাজের বুয়া হোক বা দারোয়ান, বা আপনি বা আমি বা আমাদের বাবা মা, যেই যাবে না কেন সে স্টোরিটার সাথে কানেক্ট করতে পারবে, নিজেকে সে দেখতে পাবে, 3টা চরিত্রে যে কোনো একজনের সাথে কানেক্ট করতেই পারবে। এইটা আমার যে মূল পাওয়ার আমাদের সিনেমা। তো এখানে আপনার চরিত্রটা কেমন, শান্ত, ভদ্র বা খুব চঞ্চল, কেমন ধরনের ক্যারেক্টার? আমি একটা ফটোগ্রাফার থাকি, আমার নাম হচ্ছে প্রিয়তা আহমেদ। ও হচ্ছে এই জেনারেশনের একটা খুবই প্রাণবন্ত একটা মেয়ে, মানে আইকনিক টাইপের কোন ফটোগ্রাফার, এরকম টাইপের কিছু? মানে ওর প্রফেশন ফটোগ্রাফার, বাট সে খুবই মডার্ন, মানে একজন স্বাধীনতা চেতনা মেয়ে।
তো যেহেতু ফটোগ্রাফি অন্য একটি প্রফেশন এবং আপনার প্রফেশনটা ডিফারেন্ট, তো ওই প্রফেশনের সাথে বা ওই ক্যারেক্টারের সাথে নিজেকে আসলে মানিয়ে নেওয়ার জন্য কি ধরনের প্রিপারেশন ছিল আপনার? এটা আসলে আমাদের এটা আমিও বিশ্বাস করি যে হাতে কলমে শিক্ষাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার থেকে বেশি যেটা কাজে দেয় সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। আপনি যখন কোনো কিছু অবজারভেশন করবেন বা ইচ্ছা শক্তি কাজ করে, তখন ওইটা না অটোমেটিকলি আরো বেশি কাজ করে। সো যেটা হয়েছে যে আমাদের ফটোগ্রাফার হিসেবে আমার ওভাবে হাতে কলমে খুব বেশি শিখতে হয়নি। আমি হচ্ছে ক্যারেক্টার ওয়াইজ আমি খুব ইনভলভ হওয়ার চেষ্টা করেছি ক্যারেক্টারের সাথে, বাস্তব জীবন অনেক ফটোগ্রাফার অনেক ছবি দেখেছি, তারপর হচ্ছে অনেক গল্পের বই পড়েছি। নিজেও যেহেতু আপনি ফটোশুট করেন, তো ওই ব্যাপারটা তো আমি তো দেখেছি অনেক ক্যারেক্টার, সো ওভাবে আর কি প্রিপারেশনটা নেওয়া। আচ্ছা, এই চলচ্চিত্রে আসলে কতগুলি গান রয়েছে এবং মিউজিক ডিরেক্টর? আমাদের 5টা গান রয়েছে, তার মধ্যে চিরকুট ব্যান্ড একটা গান করেছে, তারপর হচ্ছে স্টুডিও তাহসান ভাই একটা গান করেছে, তারপর হচ্ছে অর্ণব একটা গান করেছে, তারপর হচ্ছে আরমিন মুসা একটা গান করেছে, আর হচ্ছে মেবি মমতা জাপা একটা গান করেছে। এই সময় যারা খুব নাম করেছে এবং যাদের আসলে ইয়াং জেনারেশনের মধ্যে নামগুলো খুব, এটা আসলে ইউথদের জন্য মুভি, ইউথরা অনেক বেশি কানেক্ট করতে পারবে সিনেমাটা দেখলে। আচ্ছা, যেহেতু আপনি গল্পটা বলছিলেন লাভ ট্রায়াঙ্গেল এবং নামটি হচ্ছে আইসক্রিম, আইসক্রিম নামটি আসলে কিভাবে কানেক্ট করে এই মুভিটার সাথে? এটা আসলে অনেক সুন্দর একটা আমার প্রশ্ন। সেটা হচ্ছে যে আইসক্রিমটা কি দেখতে মজা, খেতে অনেক সুস্বাদু, অনেক ফ্লেভার থাকে। সো আইসক্রিমটা যেহেতু সুন্দর জিনিসটাকে রাখতে হলে আপনি ওভাবে টেম্পারেচার মেনটেন করতে হবে, আদারওয়াইজ এটা মেল্ট হয়ে যাবে। সো এটার সাথে আমাদের বাস্তব জীবনে ভালোবাসাটা আমরা কম্পেয়ার করছি। যেমন আপনি যদি আপনার সম্পর্কটাকে সুন্দরভাবে নার্সিং না করেন, মেনটেন না করেন, তখন একটা আগাছা জন্মায়, বা এটার মধ্যে আরেকটা হয় না যে একটা মানুষ, দুইজন মানুষ একসাথে থাকে না, তখন একটা মানুষ থেকে আরেকটা মানুষ থেকে এরকম হতে থাকে। সো ওইটাই আসলে দুইটার মধ্যে আসলে প্রপার নার্সিংটা ইম্পর্টেন্ট না করলে তখন রিলেশনটা মেল্ড হয়ে যায়। আচ্ছা, তো সেইখান থেকে আসছে নামকরণটা আইসক্রিম, খুবই মজার একটি নামকরণ। আচ্ছা, এবার আসি আপনার অভিনয়ের প্রসঙ্গে। শুরুতেই বলছিলেন যে ছোট থেকে কখনো অভিনয় করা হয়নি, তাহলে অভিনয়ের প্রতি ঝোঁকটা কিভাবে তৈরি হয়েছিল? আমরা হচ্ছে 4 বোন, তো আব্বু আমাদের ফ্যামিলি খুব সাপোর্টিভ, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এসব যে যেটা শিখতে চায় তাকে শেখায়। যেমন আমি যখন বুঝিও আমার যখন এতটুকু বুঝও হয়নি, তখন হচ্ছে আমাকে নাচ শেখাতো, আমার ছোট বোনকে অ্যাক্টিং শেখাতো। তো নাচের প্রতি এতটা দুর্বলতা আমার কাজ করেনি। আমি যখন ওকে দিয়ে আসতে যেতাম অভিনয় ক্লাসে, তখন আমি দূর থেকে বসে বসে দেখতাম ও থিয়েটার করতো। তখন থেকে না অভিনয়ের প্রতি একটা ভালোবাসা জন্মায়। আর এছাড়াও আমি ছোটবেলা থেকে অনেক সিনেমা দেখি, তো তখন থেকে মনে হচ্ছে সিনেমার ভিতরে ঢুকবো বা এই ক্যারেক্টারটা আমি প্লে করব, এরকম মনে হতো। ওই ক্যারেক্টার যদি আমি থাকতাম, তো আবার সিনেমার প্রতি একটা ভালোবাসা, অনেক দুর্বলতা কাজ করে। আচ্ছা, সেটা কি সিনেমার জন্য আলাদা করে, না পুরো অভিনয় জগৎটাকেই পছন্দ? অভিনয় জগৎটাকে পছন্দ, বাট কাজ করার ইচ্ছা সিনেমাতে। আচ্ছা, যেহেতু নিজে একজন আপনি অভিনয় শিল্পী হয়ে উঠছেন বা অভিনয়ের প্রতি আগ্রহটা, তো সেই জায়গাটা থেকেই জিজ্ঞেস করছি যে ইন্সপায়ারটা কিভাবে হয়েছিলেন, কাকে দেখে বেশি অনুপ্রাণিত হন? ফ্যামিলি থেকে তো সাপোর্ট করে, এছাড়া আমার হচ্ছে 3জন অ্যাক্ট্রেসকে খুব পছন্দ। তাদের সিনেমা দেখি আসলে আমার বেশি অভিনয়ের প্রতি। যেমন হচ্ছে বাংলাদেশের জয়া আহসান, আমি অন্যরকম ফ্যান তার, ওর অভিনয় খুব ভালো লাগে। বলিউডে দীপিকা পাড়ুকোন আর হলিউডে হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি, এই 3জনের অভিনয় আমার খুব পছন্দ। বাহ, চমৎকার। এই যে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় যাত্রাটা শুরু হলো, তো জানতে চাই যে নাজিফা তুষির আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন? এটা আসলে আমি যখনো বিউটি কম্পিটিশনে পার্টিসিপেট করিনি, তার আগে থেকে যখন একটু ম্যাচিউর হয়েছি, সিনেমা বুঝি, তখন থেকে আমার ইচ্ছা হচ্ছে আমি হলিউডে কাজ করব। আমার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা। আমি বিশ্বাস করি কোনো একদিন আসবে যেদিন আমি হলিউডে সিনেমা করব। অবশ্যই, আমরাও সেটাই আশা করব। আর যেহেতু ছবি নিয়ে কথা হচ্ছিল, আইসক্রিম নিয়ে কথা হচ্ছিল, তো শেষটা সেভাবেই করতে চাই যে আইসক্রিমটি মুক্তি পাচ্ছে কবে, সেটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিতেন। আইসক্রিম মুক্তি পাবে হচ্ছে 29শে এপ্রিল সারা বাংলাদেশে। আর সে সাথে আমি একটু ছোট করে ধন্যবাদ দিতে চাই আমাদের স্পন্সর, টাইটেল স্পন্সর লাভেলো, এছাড়াও আমাদের 3টা প্রডিউসার, পিংপং এন্টারটেইনমেন্ট, তারপর হচ্ছে পপকর্ন লাইভ, আর হচ্ছে টপ অফ মাইন্ড। বিকজ ওনারা যদি আমাদেরকে, নতুনদেরকে নিয়ে কেউ সিনেমা আসলে করতে চায় না, তো ওরা যে আমাদেরকে বিশ্বাস করেছে এটার জন্য অনেক ধন্যবাদ। ওরা যদি আমাদেরকে ট্রাস্ট না করতো, আমরা সিনেমা আসলে বানাতে পারতাম না। অবশ্যই না।
যেহেতু বলছিলেন 29 এপ্রিল এই আইসক্রিম চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে, সেই চলচ্চিত্রের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং সেই সাথে আপনার স্বপ্নের এবং আপনার অভিনয় জীবনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, শুভ সন্ধ্যাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।